এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা, আপকি আদালত, রজত শর্মার সাথে। নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপকি আদালতে আমরা প্রতি সপ্তাহে হাজির করি আপনাদের এবং আমাদের জগতের নামি দামি লোকেদের, বড় মানুষদের। আমরা নেতাদের কাছে তাদের কাজের হিসাবপত্র চাই, সেলিব্রিটিদের কাছে, স্টারদের কাছে তাদের কাজের হিসেব নিকেশ চেয়ে থাকি, তাদের উপর অভিযোগ তুলি। যখন কোনো স্টার রাজনেতা হয়ে যান, রাজনীতিতে নামেন, তখন মোকদ্দমা আরো গম্ভীর হয়ে যায়। পেশ করছি আজকের মোকদ্দমা আপকি আদালতে। আপকি আদালতে আজ আমাদের জাজ বচ্চি কারকারিয়ার অনুমতি চাইব আজকের মামলা শুরু করার জন্য। আদালতের কার্যক্রম শুরু করা হোক। মোকদ্দমা শুরু হচ্ছে আপকি আদালতে প্রথম অভিযোগ ইমরান খানের ওপর। আপকি আদালতে ইমরান খানের ওপর অভিযোগ হলো যে উনি রীতিমতো দ্বিচারিতা করেন। ইমরান সাহেব, যে খবরগুলো পাকিস্তান থেকে এখানে পৌঁছয় তাতে জানা যায় যে আজকাল যুব সমাজকে আপনি অনেক উপদেশ দেন, প্রিচ করেন। আপনি তাদের বলেন যে কি করে কালচারের লাভ নিতে হবে, কি করে ফ্যামিলি ভ্যালুর উপর লক্ষ্য রাখতে হবে। এটা কি সত্যি? কখনো কখনো। কিন্তু আপনি যেগুলো জনসাধারণকে বলেন সেগুলো তো আপনি নিজের ওপর এমপ্লয়মেন্ট করেননি। আপনি যখন যুবক ছিলেন তখন আপনি কি কি কাণ্ড কারখানা করেছিলেন, তখন আপনি লন্ডনে থাকতেন, সেগুলো সম্পর্কে তো জনগণ জানে। দেখুন, এই জন্যই আমার মতন মানুষ বেশি ভালোভাবে বলতে পারবে, কারণ যে কোনোদিনও দেখুন, মানে কোনোদিনও কোনো ওয়েস্টার্ন কালচারের সম্মুখীন হয়নি, সে কোনোদিনও কোনো খারাপ সময়েরও মুখোমুখি হয়নি, সে কি করে মানুষকে বলতে পারবে? না দেখুন, মানুষ যে অনেক ধরনের সময় দেখেছে, যে ওয়েস্টার্ন কালচারকেও খুব কাছ থেকে দেখেছে, ওয়েস্টার্ন কালচারে যা আপন করে নেওয়া হয়েছে, আর যে আবার দুটো কালচারকে অ্যানালাইজ করেছে, তাদের শক্তিও দেখেছে, তাদের দুর্বলতাও দেখেছে। আমার মতন মানুষ অনেক বেশি কোয়ালিফাইড নতুন যুব সমাজকে বলার জন্য যে তাদের কোন জিনিস থেকে দূরে থাকা উচিত। একটা বাঁদরের মতন, মানে কোনো অন্য কালচারকে কপি করা কখনোই উচিত নয়। তা এটা আমার দ্বারা আমি মনে করি নতুন যুব সমাজ বেশি শুনবে, বিশেষ করে যখন জানে না ওয়েস্টার্ন কালচার কি। কিন্তু আপনাকেও বলা হয়েছিল যখন আপনি লন্ডন যাচ্ছিলেন 20 বছর বয়সে, তখন আপনার মা আপনাকে বলেছিলেন যে বাবা ওই মেম সাহেবদের থেকে একটু দূরে থাকিস। আমার মা শুধু এটাই বলেছিল যে পাকিস্তানি মহিলাকে বিয়ে করো, আর এটা শুধু এই জন্যে কারণ তিনি বলেছিলেন যাতে আমি পাকিস্তানে থাকি। ওনার এটা ভয় ছিল যে যদি আমি ইংল্যান্ডে গিয়ে বিয়ে করি তাহলে আমি আমার দেশ ছেড়ে এই কারণে ইংল্যান্ড চলে যাব, কারণ হলো আমার বউ পাকিস্তানে থাকতে পারবে না। কিন্তু এটা হয়েছিল যে প্রতিদিন আপনার যে বাড়ি আছে সেটা ডিস্কোথেক হয়ে গেছিল, এক ধরনের লিভিং রুম, সেখানেই থাকতেন। যে টি শার্টটা পরতেন তাকে লেখা থাকতো বিগ বয়েজ প্লে অ্যাট নাইট। কখনোই আমার লিভিং রুম কোনোদিনও ডিস্কোথেক হয়নি। আর বিগ বয়েজ প্লে অ্যাট নাইটের টি শার্ট আসলে ওই সময় আমরা ওয়ার্ল্ড সিরিজে ক্রিকেট খেলছিলাম ক্যারি প্যাকেটের অস্ট্রেলিয়াতে, ওসব উনি ওই নাইট ক্রিকেটকে প্রমোট করার জন্য টি শার্টটি দিয়েছিলেন। এমন অনেক কাণ্ড কারখানা হতো যেগুলো টি শার্টে লেখা থাকতো না। দেখুন, এটা তো আপনার যে ইমাজিনেশন সেটা অনেক এগিয়ে যাচ্ছে। যেসব কাণ্ড কারখানা হয়েছে, এমনিতে আমি আমার সময়ের একজন সাধারণ যুবক ছিলাম, আর কখনো নিজেকে এটা আমি মনে করিনি যে আমি একজন কোনো প্লে বয় বা এই মিডিয়াতে। কিন্তু আপনারা বাধ্য থাকেন, আপনাদের মিডিয়াতে প্রজেক্ট করতে হয়, আপনাদের নিজেদের চ্যানেলগুলো মানুষকে দেখাতে হয়, বা নিউজ পেপার। এই খবরগুলো যখন ছাপা হতো তখন আপনার খুব আনন্দ হতো। আমি এটা কখনোই বলছি না যে আমি মহান ছিলাম, কিন্তু আমি তো মেনেছেন, আপনি কিছু তো মেনে নিয়েছেন। অনেকগুলো নাম আপনার সাথে ব্রিটিশ মিডিয়া জুড়ে দিয়েছিল, অনেক লম্বা লিস্ট আছে। এমা সার্জেনের নাম আপনার সাথে জুড়েছে, লুলু ব্লেকারের নাম আপনার সাথে জুড়েছে, সুসুনের নাম আপনার সাথে জুড়েছে, গোল্ডি হর্ন ফিল্ম স্টারের নাম আপনার সাথে জুড়েছে, মেরি হেলভিনের নাম আপনার সাথে জুড়েছে। আপনার এক এক করে মনে পড়ছে হয়তো সেগুলো। লিজা ক্যাম্পবেলের নাম আপনার সাথে জুড়েছে, টিভি স্টার অ্যানাস্থাসিয়া কুক, এমটিভির কাস্টিন ব্রেকার। এর কিছু তো সত্যি যখন এতগুলো নাম বললাম আমি।
এ তো আপনি এখন অনেক অল্প কিছু গুনেছেন। আর এগুলো ওইসব নাম যাদেরকে আমি মোটামুটি চিনতাম। আপনি সে সমস্ত নাম বললেন, আমি এগুলো কেন, এর থেকে অনেক বেশি লোককে চিনতাম। আর এই ভিত্তিতে কর্নেল নাসিম আছেন পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের, উনি বলেছেন যে প্রতিটা বিকেল একটা নতুন মেয়ের সাথে কাটাতেন ইমরান খান। এই কর্নেল নাসিম নিজের ফ্যান্টাসিজ আমার মারফত থাকার চেষ্টা করেছিলেন ফ্যান্টাসিজে। ওনার ওই ফ্যান্টাসি ছিল আর কি। এতে সত্যতা নেই? কোন অন্য পোক্তা কোনো অভিযোগ আনুন। কি সব অভিযোগ করছেন? ইমরান সাহেব, এগুলো সেই সব অভিযোগ যেগুলো মিডিয়াতে আপনার উপর লাগানো হয়েছিল। পাকিস্তান মিডিয়া আপনার উপর লাগিয়েছিল, ব্রিটেন মিডিয়া আপনার উপর লাগিয়েছিল। আমি একজন ব্যাচেলর ছিলাম, বিশেষ করে ক্রিকেট খেলতাম, বিয়ে হয়নি, সেটাই স্পেকুলেশন থাকতো। কোনো পার্টিতে চলে যাব, কারো নজরে পড়ে যাব, এই সমস্ত জিনিসগুলি। আপনি নামের যে লিস্ট বলেছেন, এটা নিয়ে মানুষ কি করে নিজেকে ডিফেন্ড করবে? আপনি বলুন আমায়। কিন্তু এই কথাটা সত্যি। আর এগুলো এত পুরনো কথা, আপনি বলছেন যে এগুলো আমি সব ভুলেই গেছি। সত্যি কখনো কখনো তো কাউকে মনে করিয়ে দিতে হয় না। আমার তো বিয়ের আগে একটা ফেজ ছিল আর কি, যেটা আমি ভুলে গেছি। তারপর বিয়ের পরের ফেজ রয়েছে, সেটা আমার মনে আছে। সেটা নিয়ে কিছু কথা বলুন। ইমরান সাহেব, ক্রিকেট নিয়ে আমার কাছে অভিযোগ আছে, এসব নিয়ে কথা বলবো একটা ছোট্ট ব্রেকের পর। এই মোকদ্দমা চলতে থাকবে একটা ছোট্ট ব্রেকের পর। আমার তখন সবকিছু পিকে ছিল, যখন আমি আমার সবচেয়ে জোরদার বোলিং করছিলাম, তো তার কারণ আমি খেলতে পারিনি। তখন আমার ওপর এমন সব অভিযোগ উঠেছিল যে দেখুন, ও অনেক রাত পর্যন্ত পার্টি করেছিল, ও হিন্দুস্তানি নায়িকাদের সাথে বন্ধুত্ব ছিল, জিনাত নাম যুক্ত করা, ইত্যাদি ইত্যাদি। আপকি আদালতে আজ কাঠগড়ায় উপস্থিত রয়েছেন পাকিস্তানের তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান। আপকি আদালতে ইমরান খানের ওপর অভিযোগ হলো যে উনি নিজের লাভের জন্য ক্রিকেট ব্যবহার করেছেন। ইমরান সাহেব, এটা সত্যি যে ক্রিকেট আপনাকে সুপারস্টার বানিয়েছে, জনগণ আপনাকে অনেক ভালোবাসা দিয়েছে, নবযুবকরা এক ধরনের গড অফ ক্রিকেট, খুদা মনে করেছে আপনাকে। কিন্তু আপনি ক্রিকেটের জন্য কি করেছেন? ক্রিকেটের জন্য আমি যখন প্লেয়ার ছিলাম, টিমকে জেতানোর চেষ্টা করেছি। আমি যখন ক্যাপ্টেন হলাম, তখন আমার খুব গর্ব হয় এটা নিয়ে যে যখন আমি পাকিস্তান টিমকে ছেড়ে গেলাম, তো পাকিস্তান খুবই ভালো টিম ছিল। আর এটা একটু ওয়ার্ল্ড কাপ জেতার টিম ছিল। আর এটা যেটা 92 এর পরের টিম ছিল, সেটা পৃথিবীতে ওই সময় নাম্বার 1 টিম। ট্যালেন্টের বিচারেও পৃথিবীর নাম্বার 1 টিম ছিল। কিন্তু যারা আপনার সঙ্গে খেলতেন তারা বলছেন যে এই ইমরান খানের যে ক্রিকেটের ক্যারিয়ার ছিল, সেটা ব্যবহার করেছেন শুধু নিজেকে এস্টাবলিশ করার জন্য। আপনি আপনার ক্রিকেটের ডমিনেশন বাড়ানোর জন্য করেছেন। আমি 1987 এর মধ্যে আমি আমার রিটায়ারমেন্ট করে দিয়েছিলাম। আর তার কারণ এটা যে আমার যে লক্ষ্য ছিল, যে উত্তেজনা ছিল ক্রিকেটে, সেটা শেষ হয়ে গেছিল। তার সেটা ওই জায়গায় ছিল না। তখন আমি ভাবলাম যে পিকে থাকতে থাকতেই আমি ছেড়ে দিই। আমাকে কেউ টিম থেকে বের করে দেওয়ার আগেই আমি যখন পিকে ছিলাম, তখন আমি ক্রিকেট ছেড়ে দিই। তারপর জেনারেল জিয়া আমাকে পাবলিকলি রিকোয়েস্ট করেছিলেন যে তুমি টিমের মধ্যে ফিরে এসো, টিমের তোমাকে প্রয়োজন। তা আমি আমার টিমের জন্য ফিরে এসেছি। আর তারপর আবার আমি ক্রিকেট ছাড়ার কথা ভাবছিলাম। কিন্তু ততক্ষণে আমি ক্যান্সার হসপিটালের প্রজেক্ট শুরু করেছিলাম। তো ক্যান্সার হসপিটালের প্রজেক্টের যে ডক্টররা ছিলেন, ওনারা যারা আমার বোর্ড অফ গভর্নেন্স ছিলেন, সবাই আমাকে বলল যে আপনি যদি ক্রিকেট থেকে বেরিয়ে যান, তাহলে আপনি হাসপাতাল তৈরি করতে পারবেন না। কারণ এর জন্য আপনাকে পাবলিকের নজরে থাকতে হবে, আপনাকে টাকা জোগাড় করতে হবে। আর যদি আপনার কাছে আপনি যদি পাবলিক আই থেকে বেরিয়ে যান, তাহলে হসপিটালের জন্য যে 70 কোটি টাকা জোগাড় করতে হতো, আপনি সেটা পারবেন না। এই কারণে আমি শুধু ক্রিকেট খেলেছি ক্যান্সার হসপিটালের জন্যই। জাভেদ মিয়াঁদাদের বই আছে অটোবায়োগ্রাফি, সেখানে উনি লিখেছেন যে যেসব প্লেয়াররা রয়েছেন তারা ইমরান খানের নাম মিটার রেখেছিলেন, যে মিটার শুধুমাত্র টাকায় চলে। অ্যাকচুয়ালি এই কথাটা তো উল্টো হয়ে গেল। আপনি যে মিটারের কথা বলছেন, আসলে তো ওই টিমে যেখানে 3-4 জন ছেলে ছিল, সেখানে যাদের টাকার লোভ কারুর বেশি থাকে, কারুর কম থাকে, তাদের এই ধারণা ছিল যে ওয়ার্ল্ড কাপে যেসব মানুষ খুশি হয়ে টাকা দিত, সেই টিমের টাকা যাতে আমি হসপিটালে নিয়ে যেতে না। ওনারা দুটো অভিযোগ করেছেন। একটা অভিযোগ হলো যখন ম্যাচ শেষ হলো
তখন জয়ের যে আনন্দ ছিল, যে উত্তেজনা ছিল, সেটাকে আপনি ব্যবহার করেছেন আপনার ক্যান্সার হসপিটালকে পাবলিসিটি দেওয়ার জন্য। সেই সময় আপনি স্পিচ দিয়েছেন, সেখানে বলেছেন আমার ক্যান্সার হসপিটালের জন্য সাহায্যের দরকার। এর জন্য তো আমার কোনো লজ্জা নেই। কারণ আমি তো আমি আপনাকে বলেছি যে আমি হসপিটালের জন্য খেলছিলাম, আর হসপিটাল তো মানে আমার নিজের স্বার্থে ছিল না, পাকিস্তানের জন্য, পাকিস্তানের মানুষের জন্য ক্যান্সার হসপিটাল। তো আমি তো আমার দেশের জন্য করেছিলাম। তাই এর জন্য তো আমার কোনো লজ্জা নেই যে আমি পাবলিসিটি দিয়েছি। আমি তো ২ বছর ধরে পাবলিসিটি দিচ্ছিলাম। আমি তো যখন কোনো প্রাইজ জিততাম, সেটা আমি আমার হসপিটালকে দিয়ে দিতাম। ২-৩ বছর আগে ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছিলাম পাকিস্তান টিমের হয়ে খেলতে গিয়ে। তা আমি জেনে শুনে আর কি, মানে ক্রিকেটার অফ দ্য ইয়ারের যে গাড়ির অ্যাওয়ার্ড ছিল, সেটা হসপিটালকে ডোনেট করেছি, সেটাকে প্রজেক্ট করার আপনি জন্য। আপনার যে অ্যাওয়ার্ড হসপিটালকে দিয়ে দিতেন, সেটা নিয়ে কারোর আপত্তি ছিল না, কিন্তু যেসব প্লেয়াররা ছিল তাদের মনে হয়েছিল যখন ফিরে আসছিলেন, সিঙ্গাপুরে থামলেন, সিঙ্গাপুরের অ্যাম্বাসাডার একটা চেক দিলেন, গোটা টিমের জন্য সেই চেকটা হওয়া উচিত ছিল, আপনি সেটা হসপিটালের কাজে লাগিয়ে দিলেন। আমার যখন এটা খেয়াল হলো, আমাদের অনেক খেলোয়াড়দের মধ্যে এই মনোভাবটা আছে যে আমি টিমের টাকা হসপিটালে কাজে লাগাচ্ছি, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এর ওপর ক্রিকেট ছেড়ে দেওয়ার। কারণ এরপর তো আমার ফোকাস ছিল হসপিটাল, ঠিক আছে? আর আমি তো ক্রিকেট খেলছিলাম, আর অ্যানাউন্স করেই খেলছিলাম যে হসপিটালের জন্য খেলছি। তাই এতে তো কোনো, কিন্তু এটা বলার যে আমি ছেলেদের টাকা হসপিটালে দিচ্ছি, এটা তো কোনোদিনও কোনোভাবেই করা সম্ভব ছিল না। আর তাছাড়া এই যে আপনি সিঙ্গাপুরের কথা বলছেন, সেই অ্যাম্বাসেডার আজও আছে। সিঙ্গাপুরে নয় অবশ্য, ইসলামাবাদে আছে। ও হসপিটালের জন্যই পয়সা জোগাড় করেছিল। কিন্তু অবশ্যই প্লেয়ারদের ইমপ্রেশন ছিল যে ওই টাকাটা টিমের জন্য ছিল। অনেক ছেলেরা লোভী হয়ে থাকে, আর তাদের এই টাকার খিদে পেতেই থাকে আর কি। আমি বলবো যে এটা দুর্ভাগ্য, ওরা লোভের বশবর্তী হয়ে এটা করেছে আর কি। আমি ওদের টাকা হসপিটালকে দিয়েছি, এটা একদমই ভুল ছিল। এটা উনি নিজের বইতে এটাও লিখেছেন যে আপনি বোর্ড অফিসিয়ালদের সাথে মিলে প্ল্যান করে ওনাকে ক্রিকেটের ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিয়েছেন। আমি বোর্ড অফিসিয়ালও ছিলাম না, আমি বোর্ডের মেম্বারও ছিলাম না। আমি কি বোর্ডকে বলে ওনাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিতে পারতাম? এটাও একটা মানে প্যারানয়িয়া ছিল। আর এটা হলো দুর্ভাগ্য যে জাভেদ মিয়াঁদাদ এই ধরনের কথা লিখেছেন। যতদূর আমি আমরা একসাথে মিলে আমাদের বিরাট জম্পেশ কম্বিনেশন ছিল আমাদের, ওকে? টিমে জাভেদের দারুণ পারফরমেন্স ছিল, কিন্তু এই ধরনের কথা লেখাটা আমি খুব অবাক যে এই ধরনের কথা উনি লিখেছে। একটা বড় স্পেসিফিক কথা লিখেছেন যে ইমরান খান আমাদের টিমকে ভাঙার চেষ্টা করেছিলেন। যখন আপনি ক্যাপ্টেন ছিলেন তখন লন্ডনে একটা পার্টি দিয়েছিলেন। ওই পার্টিতে উনি মানে আপনি ৩ জনকে আমন্ত্রণ জানাননি, জাভেদ মিয়াঁদাদকে, রমিজ রাজাকে আর সেলিম মালিককে। ওদের বাদ দিয়ে বাদবাকি গোটা টিমকে আপনি আমন্ত্রণ জানান। দেখুন, এটাও না একটু নিচু মানসিকতা। যদি এভাবে কেউ ভাবে, তাহলে টিম কি এভাবে ভেঙে যায়? যে টিমে ৪ জন ছেলে পার্টি থেকে চলে যাবে অন্য পার্টিতে, সেই জন্য টিম ভেঙে যায় নাকি? কিন্তু আজ আপনি মনে করেন যে আজকের ক্রিকেটারদের মধ্যে, সেটা হিন্দুস্তান হোক বা পাকিস্তান, ক্রিকেটারদের বেশিরভাগ লক্ষ্য এন্ডোর্সমেন্টের ওপর, অ্যাডভার্টাইজমেন্টের ওপর, নাকি খেলার ওপর? ও যদি প্রফেশনাল ক্রিকেটার হয়, তাহলে যদি সে অ্যাডভার্টাইজমেন্ট করছে, স্পন্সরশিপ করছে, আর যদি ক্রিকেটের ওপর ও ফোকাসড থাকে, তাহলে তো কোনো দোষের কিছু নেই। আমার তো মনে আছে আমি যখন প্রথমবার হিন্দুস্তান এলাম ক্রিকেট ট্যুরের সাথে আর কি, তো আমার এই রিব ইনজুরি হয়ে গেছিল। আর আমার তখন সবকিছু পিকেই ছিল। জীবনের সবচেয়ে ফাস্ট বোলিং করছিলাম সেই সময়। তো যেহেতু আমি খেলতে পারিনি, তখন আমার উপর এমন অভিযোগ করা হয়েছিল যে স্যার ও তো অনেক রাত পর্যন্ত পার্টি করছিল, হিন্দুস্তানি নায়িকাদের সঙ্গে বন্ধুত্ব আছে ওর, জিনেত আমানের সঙ্গে আপনার নাম যুক্ত ইত্যাদি আর কি। তা আমি এতটা মানে অবাক হয়ে গেলাম যে তখন আমি, এখন তো পলিটিক্সের থেকে মানুষ এখন কোনো রকম মানসিকতা নিয়ে যায় আসে না কারুরই, কিন্তু সেই সময় আমি এখনো অবাক হয়ে যায় আর কি, যে ধরনের জিনিস লেখা হয়েছে। যে লোকজন বলেছে আমি ওকে পার্টিতে দেখেছি ভোর ৫টা পর্যন্ত জেগেছিল, মদ খাচ্ছিল, অথচ আমি জীবনে কোনোদিনও মদ খাইনি। তা এই ধরনের অভিযোগ করা হয় আর কি। স্পোর্টসম্যানকে ফেস করতে হয় এসব। আপনি যখন ভালো করেন, আপনি যদি সারা রাত আপনি জেগে পার্টি করেন, সেই সব কিছু ভুলে যায় লোকজনেরা। আপনি যখন কিছু ভুল করেন, আপনি যদিও কোনো অন্যায় করুন বা না করুন, তো সেসব অভিযোগ উঠেই আসে। স্পোর্টসম্যানকে এসব ফেস করতেই হয়। আর যখন এমন মানুষরা অভিযোগ করেন যারা নিজের সঙ্গে থেকেছে, নিজের কলিগ ছিলেন, তখন কেমন লাগে? অনেক সময় এটা, এই যে এখন আপনি আমাকে জাভেদ মিয়াঁদাদের বই আমি পড়িনি, কিন্তু আপনি এই যে জিনিসগুলো বলেছেন, স্বাভাবিকভাবেই আফসোস হয়। কারণ একজন কলিগ আপনার সাথে ১৫-১৭ বছর ক্রিকেট খেলেছে, আর সে এই ধরনের কটু কথাবার্তা লিখে, এই জন্য দুঃখ হয় আর কি। যার জন্য মানুষকে অ্যাকসেপ্ট করতেই হয় এসব। প্রতিটি মানুষের নিজস্ব চিন্তা ভাবনা থাকে। আপনার আরো একজন সঙ্গী ছিল সরফরাজ নওয়াজ, সে তো আপনার ওপর কোনো না কোনো দোষ চাপাতেই থাকতো।
সেটা দেখুন, কুরআন শরীফে আমাদের একটা আয়াত আছে, আমাদের যে মুসলিমদের বই আছে সেখানে আয়াত আছে যে উর্দু ভাষায় আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত পয়দা করেছেন। তার মানে সব সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ আর কি, মানুষ নিজে। কিন্তু যখন সেই মানুষটি পড়ে যায় তখন সে পশুদের থেকেও নিচে নেমে যায়। এই পশুদের থেকেও নিচে নেমে গেছে সরফরাজ নওয়াজ, সেজন্য ওকে নিয়ে আমি আর কোনো কথা বলি না। উনি এইসবে দুটো, আপনার ওপর অভিযোগ তো উনি তুলে যাচ্ছেন 10 বছর ধরে, কিন্তু এইসবে উনি দুটো অভিযোগ তুলেছেন, সেগুলো আমি বলতে চাই। একটা তো উনি বলেছেন যে টাকা আপনি হাসপাতালের জন্য জমিয়েছেন সেটা দিয়ে 10টা হাসপাতাল তৈরি হতে পারত, আপনি বানিয়েছেন একটা আর 9টা উধাও। এর মানে হলো এই যে ওর নিজস্ব মানসিকতা রয়েছে সেটা বলছে। এর মানে হলো এটা যে ও যদি হসপিটাল বানানোর জন্য টাকা জমাতো তাহলেও 10 ভাগ হসপিটালের কাজে লাগাতো আর বাদবাকি নিজের কাছে রেখে দিত। আপনি ওই ইংরেজিতে এক্সপ্রেশন শুনেছেন না, সে বলে না, ইট টেক্স আ থিফ টু ক্যাচ আ থিফ। মানে হলো যে চোরের চিন্তাধারা চোরের মতোই হয়ে থাকে, সে নিজের মতো, কারণ সে চোরের মতোই সে ভাবছে, তারপরেই সে সেভাবে মুভ করবে। এটা আপনার চিন্তাধারাই বলে দেয় আপনি কেমন। উনি আরও একটা অভিযোগ করেছেন, উনি বলেছেন যে আপনি যে হসপিটাল তৈরি করেছেন সেটা এই কারণে করেছেন, এই যে জুইশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, যা আপনার ফর্মার ইন লজের কোম্পানিগুলো আছে, তারা কিছু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল ক্যান্সারের ওষুধ বানানোর জন্যে। সেগুলো মানুষের ওপর এক্সপেরিমেন্ট করতে হতো, আর সেটা আপনার হসপিটালে হোক, এই জন্যই হসপিটালের জন্য এত খরচ করা হয়েছে। আমি বললাম না যে পশুবৃত্তির নিচে নেমে গেছে। এসব নিয়ে এখন আপনি এসব কেন মানে ইংরেজিতে বলে না যে গন কেস, এটার নিয়ে কোনো কথা বলবেন না। ও হলো অসভ্য লোক, আর অসভ্য ছাড়াও একজন খুবই বাজে মানসিকতার মানুষ। এই কথাগুলো ছিল ক্রিকেট নিয়ে। ইমরান সাহেব, রাজনীতি নিয়ে আপনি কি করেছেন সেগুলো নিয়ে আমার কাছে অভিযোগ রয়েছে। ইমরান খানের কাছে সাফাই চাইব একটা ব্রেকের পর। ভুল এই কারণে মনে করি যে আমি যদি প্রথম থেকেই অপোজিশনে চলে যেতাম তাহলে আমাদের আরো ভালো প্রস্তুতি হতে পারত ইলেকশন আসা পর্যন্ত। আপনার কি এটা মনে হয় না যে আপনি একজন ভালো মানুষ, আর ভালো মানুষের পলিটিক্সে কোনো কাজ নেই? আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের ওপর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ ইমরান খানের ওপর। আপকি আদালতে ইমরান খানের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতিতে ফেল করে গেছেন। ইমরান সাহেব, আপনি যখন হসপিটালের জন্য টাকা চাইতে বেরিয়েছিলেন তখন প্রচুর সাপোর্ট পেয়েছিলেন আপনি। বাচ্চারা, যুবকরা, বয়স্করা, মায়েরা প্রচুর সাপোর্ট করেছিল, হাত ভরে টাকা দিয়েছিল। সেই টাকার ব্যবহার আপনি করেছেন, আপনি হসপিটাল তৈরি করেছেন, খুব ভালো কাজ করেছেন। কিন্তু আপনার ভুল ধারণা হয়েছিল যে এই দেশের জনগণ আপনাকে লিডার বলে মেনে নিয়েছে। আর তারপর যখন আপনি পার্টি তৈরি করলেন তখন সেটা তারিখে ইনসাফের বদলে তারিখে সাব পার্টি হয়ে গেল। দেখুন, ইউনিভার্সিটিতে আমার যে ডিগ্রি ছিল সেটা ছিল পলিটিক্সে। তাই তার মানে আমি কোনো এতটাও বোকাশোকা বা কাঁচা পলিটিশিয়ান ছিলাম না যে যখন আমি না, আপনার যে ডিগ্রি ছিল, আপনি যে পড়াশোনা করেছিলেন সেটা আমি স্টাডি করেছি। আপনি সবথেকে কম নাম্বার পেয়েছিলেন পলিটিক্যাল সায়েন্সে। আমি আপনাকে এটা রিকোয়েস্ট করব যে আপনি আবার এটা নিয়ে রিসার্চ করুন। আর আপনি যখন রিসার্চ করবেন তখন আপনি জানতে পারবেন যে পলিটিক্সের পেপারে আমি বা অক্সফোর্ডের মধ্যে, আপনি এটা মনে রাখবেন যে অক্সফোর্ডের মধ্যে সমস্ত মেধাবী সুশিক্ষিত স্টুডেন্টরা যেত, সেখানে আমি টপ সেকেন্ড পেয়েছিলাম পলিটিক্সে। ইকোনমিক্সে আমি থার্ড হয়েছিলাম, ইকোনমিক্সে দুর্বল। দেখুন, তা আমি পাকিস্তানের পলিটিক্যাল সিচুয়েশন জানতাম যে যখন একটা মানুষ অ্যান্টি স্টেটাসকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট করতে এসেছে তখন কি সে এই যে এত পুরনো সব রাজনৈতিক নেতারা বসেছিল, ঠিক আছে, তারা কি আমাকে একেবারেই রাজনীতির গদিতে বসিয়ে দিতেন? হ্যাঁ, বলুন। আর আপনি কি একটা পলিটিক্যাল অর্গানাইজেশন ছাড়া রাজনীতির গদিতে বসতে পারতেন? একটা নতুন পার্টি এসে এভাবে সুইপ করতে পারবে? তাই আমার কখনো কোনো ভুল ধারণা হয়নি। সাহেব, এত খারাপ অবস্থা যে আপনি 9টা সিটে ইলেকশন লড়েছেন আর 7টা সিট আপনার জমানত জব্দ হয়েছে। আপনি এখন অবাক হবেন যে ইলেকশনের 1 সপ্তাহ আগে আমার স্টেটমেন্ট ছিল যে আমরা ম্যাক্সিমাম 3টে সিট পাবো আর মিনিমাম 0 পাবো। এটা ছিল আমার নিজস্ব স্টেটমেন্ট। যদিও এটা আমার এটা বলা উচিত হয়নি, কারণ এতে
আমাদের পার্টি ডিমোরালাইজ হয়ে গেছে। কিন্তু আমি আমার পার্টিকে বলতে তাহলে আপনি চাইছিলাম যে বলতে আমি তো চাইছেন ঠিক এই কারণেই আপনার পার্টি আজ ডুবে না, গেছে, এই তাই তো? কারণে ডোবেনি, কারণ আমি আমার ক্যাম্পেইন করছিলাম। আমি সেই সময় পাবলিকে ছিলাম। আমি জানতাম যে পলিটিক্যাল অর্গানাইজেশন ছাড়া আপনি ভোট পাবেন না। আপনার যদি ভোট ব্যাংক থাকেও সেটা আপনি জড়ো করতে পারবেন না। দ্বিতীয় জিনিসটা হলো যে আজ পর্যন্ত এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আজ পর্যন্ত পাকিস্তানে কেউই ইলেকশন জিততে পারেনি। যখন এই এস্টাবলিশমেন্ট একটি পার্টির সঙ্গে এসে দাঁড়ায়, আজ পর্যন্ত আমাদের তারিখে কেউ সেই সময় আমি মেনে নিলাম আপনার পার্টি নতুন ছিল, আপনি যত সিট ধরেছেন তার সবকটাই হেরে গেছেন। কিন্তু 2001-এ যখন ইলেকশন হলো তখন আপনার পার্টি 0.8% ভোট পেয়েছিলেন। একদম ঠিক কথা। হ্যাঁ, আমি মনে করি যে এটাও একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। তার কারণ হলো এটা দেখুন যে আমাদের দ্বিতীয় ইলেকশনে আমরা জেনারেল মুশারফকে ওনার 3 বছরের মধ্যে 2.5 বছর আমরা তাকে সাপোর্ট করেছি। আমরা বুঝলাম যে জেনারেল মুশারফ যে 7 পয়েন্ট তার এজেন্ডা দিয়েছিল সেটা আমাদের এজেন্ডা ছিল, তাই আমরা তাকে সাপোর্ট করেছি। আর যখন শেষে আমরা জানতে পারলাম যে জেনারেল মুশারফও সেই স্ট্যাটাসকে বহাল করেছেন যার বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, তাই আমাদের পথ আলাদা হয়ে গেল। কিন্তু যখন পথ আলাদা হলো তখন ইলেকশনের 3 মাস আগে আমাদের পথ যখন আলাদা হলো তখন আমাদের না প্রো মুশারফ পার্টি ছিল না অপোজিশন পার্টি ছিল। আর তারপর এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে 3 মাস আগে জানলাম, ইলেকশনের মাত্র 3 মাস আগে। তা আমরা তো তারপর সার্ভাইভালের জন্য আমরা যুদ্ধ করেছি। মনে রাখবেন যে পাঞ্জাবের সবচেয়ে বড় পার্টি PMLN আর পাকিস্তানের সবচেয়ে বড় পার্টি ছিল, যার 2/3 মেজরিটি ছিল পার্লামেন্টে। ঠিক আছে, তো আগে তারা মাত্র 13টা, কারণ এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তারা এসে দাঁড়ালো বলে তখন এস্টাবলিশমেন্ট তাদের ওয়াইপ আউট করে দিল। তো আমরা তো নতুন যদি রাজনীতি করারই ছিল তো আপনি যখন এতগুলো সুযোগ পেলেন, জিয়াউল হক সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন পাকিস্তানের, তিনি আপনাকে অফার দিয়েছিলেন। হ্যাঁ, উনি আমায় 1988-তে আমাকে মিনিস্টারশিপের অফার দিয়েছিলেন। যদি রাজনীতি করারই ছিল তাহলে সেই সময় মিনিস্টার হতে আমাকে পারতেন। জেনারেল মুশারফ প্রাইম মিনিস্টারশিপে অফার দিয়েছিলেন। নিজে ইন্টারভিউতে বলেছেন যে ইমরান আমার প্রাইম মিনিস্টারের নমিনি ছিল যদি আমাকে জয়েন করত। তো দেখুন, আপনি ফেল্ড পলিটিশিয়ানের কথা বলছেন। বিজয়ী পলিটিশিয়ান আর ফেল্ড পলিটিশিয়ানের মধ্যে কি পার্থক্য? যে সে তার অস্তিত্ব বিক্রি করে দেবে, নিজের মানসিকতা থেকে সরে যাবে। পাওয়ার পলিটিক্স করলে তো সেটা খুব সহজে বিজয়ী হওয়া যায়। আজ আমি পাকিস্তানের ওয়াজির আজম হতাম, আমার ম্যানিফেস্টো বা মানবিকতা না থাকলে আমি প্রাইম মিনিস্টার। আজ আপনার কি মনে হয় মুশারফ সাহেবের সাথে দাঁড়ানোটা আপনার ভুল ছিল? অবশ্যই এই কারণে ভুল ছিল যে আমি এটা বুঝেছিলাম যে জেনারেল মুশারফ দেশের একটা পরিবর্তন চান, যেটা আমি চাইতাম। কিন্তু যখন চোখে পড়লো যে সেও সেই স্ট্যাটাস কুয়ো আর সেই পলিটিক্স করছেন যেটা আগে চলছিল, তো এই কারণে ভুল মনে করি। কারণ আমরা যদি আগে থেকেই অপোজিশনে চলে যেতাম তাহলে আমাদের ভালো প্রস্তুতি হতো ইলেকশন আসা পর্যন্ত আর কি। আপনার কি এটা মনে হয় না যে আপনি একজন ভালো মানুষ আর ভালো মানুষদের পলিটিক্সে কোনো কাজ নেই? আমি এটা একদমই মনে করি না। যে আমরা পাকিস্তানে আমার যে রোল মডেল আছে তিনি হলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি একজন প্রিন্সিপালড মানুষ ছিলেন, যেটা গোটা পাকিস্তান এখনো মনে করে যে পাকিস্তানের একজনই লিডার এসেছেন যার কনসেনসাস আছে পাকিস্তানে। সেটা একটা প্রিন্সিপাল, একটা দেখার নজর, একজন সেলফলেস পলিটিশিয়ান ছিলেন। আর উনি হলেন আমাদের আইডিয়াল। মোহাম্মদ আলী জিন্নাহ পলিটিক্স 1910-এ শুরু করেছিলেন আর 47-এ বিজয়ী হয়েছেন। তা দেখুন, যখন আপনি এটা দেখার ভঙ্গি আর এক স্বপ্নকে আপনি চেজ করেন তখন আপনি নিজেকে নিজে টাইম ফ্রেম দেন না। আমি এটা বলছি না যে আমি দুটো ইলেকশনে বিজয়ী হইনি তো আমি ফেল হয়ে গেছি। আপনি আপনার দেখার ভঙ্গিটা হয়তো সারা জীবনে কাজে লাগাবেন ওখানে বিজয়ী হওয়ার জন্য। জনগণকে জিজ্ঞেস করি যদি ওনাদের কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে। যে সময় আপনি পাকিস্তান টিমের ক্যাপ্টেন ছিলেন সেই সময় আপনি এমন কি ভাবতেন, এরকম যেমন ভারতের সঙ্গে ম্যাচ হতো তখন কি মনোভাব নিয়ে ম্যাচ খেলতেন, আর কোনো টিম হলে কোন মনোভাব নিয়ে খেলতেন? দেখুন, ভারতের বিরুদ্ধে তো আমি সম্পূর্ণ জোর দিয়ে খেলতাম আর সম্পূর্ণ চেষ্টা করতাম যে আপনাদের টিমকে হারিয়ে দিয়ে আর কি, এটাই ভাবতাম। কিন্তু আপনি এটা সবসময় মনে রাখবেন যে কখনো এটা কোনো শত্রুতা ছিল না, এটা ছিল একটা হেলদি কম্পিটিশন, একটা প্রতিযোগিতা থাকতো। কারণ এই ম্যাচগুলোতে পাবলিকের এত ইন্টারেস্ট থাকতো, এই ম্যাচ নিয়ে আমরা জানতাম যে গোটা হিন্দুস্তান নিজের টিমের সঙ্গে দাঁড়িয়ে থাকতো আর আমাদের গোটা দেশ আমাদের টিমের সাথে, সেক্ষেত্রে পুরো জোর লাগাতে হতো। কিন্তু ভারতের বিরুদ্ধে যখন খেলতেন তখন প্রচুর ভয়ও থাকতো, যদি হেরে দেশে ফেরেন তাহলে পাবলিক খুব মারবে। আমি কখনো ভুলতে পারি না যে আমি যখন এখানে
প্রথম ট্যুরে এলাম আর আমাদের টিম এখানে হেরে গেল। তা আমার মনে আছে যে আমরা যখন হারলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সেই ফ্লাইটে পাকিস্তানে ফিরবো যখন গোটা দেশ ঘুমিয়ে থাকবে। তখন আমরা বেছে নিয়েছিলাম ভোর 4টের সময় একটা ফ্লাইট ছিল, সেটা বেছে নিয়ে আমরা দিল্লি থেকে উঠেছিলাম আর সোজা পৌঁছে গেছিলাম। তখন এয়ারপোর্টে কেউ ছিল না, শুধুমাত্র কাস্টম অফিসিয়ালরা ছিল আর ইমিগ্রেশন অফিসিয়ালস। আপনারা বিশ্বাস করুন যে সেই কাস্টম অফিসাররা আমাদের 2 ঘন্টা এয়ারপোর্টে আটকে ছিল আর আমাদের এক একটি জিনিস কনফিসকেট করেছিল যেগুলো ভারত থেকে এসেছিল। আমাদের রেকর্ডস বা প্রেজেন্টস পেয়েছিলাম, সব কিছু নিয়েছিল আর 2 ঘন্টা সেখানে রেখেছিল। তারপর আমরা যখন বেরোলাম তখন অল্প কিছু লোকজন জেগেছিল, তখন আমরা চুপি চুপি নিজেদের বাড়ি পৌঁছলাম। আর তারপর আমার মনে আছে যে আমরা যখন ভারত থেকে জিতে গেলাম সেই 8 বছর পর যে সেখানে সিরিজে, তখন সেই এয়ারপোর্টে আমরা পৌঁছলাম। সেখানে 1.5 লক্ষ মানুষ এসেছিল এয়ারপোর্টে রিসিভ করতে। 5 মাইল পর্যন্ত লোকজন দাঁড়িয়েছিল রিসিভ করার জন্য আর সেই কাস্টম অফিসিয়ালরাই আমাদের কাঁধে তুলে নিয়ে গেছিল। তা এই হার জিতের এটা এমনিতে আপনাকে এটা অনেক বেশি কিছু শেখায়। আপনি দুটো জিনিস, এই যখন জিতে যান তখন অবশ্যই আপনি আকাশের কাছাকাছি চলে যান না, আর যখন হেরে যান তখন আপনি মনে করেন হ্যাঁ এটা খারাপ সময় কিন্তু ভালো সময় আসবে। আপনার যে পলিটিক্যাল পার্টি আছে তেহরিক ইনসাফ, যদি তেমনভাবে সেই ডেমোক্রেসি আসে পাকিস্তানে আর আপনি আপনার পার্টি পাওয়ারে আসে, তাহলে আপনি এমন কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নেবেন যার ফলে কাশ্মীরে যে সমস্যাটা রয়েছে সেটা সর্ট আউট হয়ে যায়। আমার মত হলো যে এটা দুটো দেশেরই জনগণ আজ প্রস্তুত আছে একটা সলিউশনের জন্য। এটা না করে যে এই ডিসপিউট কি পুশিং ইট আন্ডার দ্য কার্পেট, এটা নিজে ঠিক হয়ে যাবে, সেটা ঠিক হয় না। হার্ড লাইনার্স আপনাদের দিকেও বসে আছে, আমাদের দিকেও বসে আছে, তারা এই ডিসপিউট থেকে লাভবান হয়। এদিকে আবার হিংসায় খুব বেশি ভোট পাওয়া সহজ হয়ে যায়, ভালোবাসাতে ভোট পাওয়া কঠিন হয়। তাই যারা ভায়োলেন্স ছড়ায় তারা লাভবান হয় একটা ডিসপিউটের। আর যে কোনো এটা আবার এই সেই সিচুয়েশন চলে আসে যেমন এই সবে মাত্র এসেছিল যে দুটো নিউক্লিয়ার আর্মড দেশের সেনাবাহিনী বর্ডারে বসে আছে একে অপরের দিকে বন্দুক তাক করে, আর আমরা সবাই অসহায়ভাবে এই পরিস্থিতির শিকার হয়ে আছে আর কি। তা আমি মনে করি আমাদের এই ডিসপিউটের সমাধান করতেই হবে। এর সমাধান করেছিল কিন্তু ক্রিকেট, যাকে বলা হয় ক্রিকেট ডিপ্লোমেসি। যখন দুটো দেশ ক্রিকেট খেললো তখন দুটো দেশ কতটা কাছে এলো। আমি ওই সিরিজে যা দেখেছি, আমি এটা মনে করি না যে আমি আমার জীবনে বুঝিনি এটা দেখব। মানে হলো পাকিস্তান হেরে যায়, পাকিস্তানের গ্রাউন্ডের ওপর হিন্দুস্তানের স্পেকটেটর হিন্দুস্তানের পতাকা ধরে ফিরছে আর পাকিস্তান ক্রাউড তাদের চিয়ার করছে। আর তারপর এখান থেকে আপনাদের যে প্রতিনিধিরা গেলেন, ওনাদের মানুষ যেভাবে লাহোরে বিশেষ করে হিন্দুস্তানের বড় রেসপেক্টেড লোকেরা এলো, তাদের মানুষ ফ্রিতে খাবার খাইয়েছে, তাদের কাছ থেকে টাকা নিত না, রেস্টুরেন্টের লোকজন তাদের থেকে। মানে হলো এটা একটা পাবলিকের একটা ডিজায়ার ছিল, একটা ইচ্ছে যে এই দুটো দেশ এক হোক আর এই ঝগড়া শেষ হয়ে যাক, আন্তরিক ইচ্ছে। শুধু আমাদের একটা আফসোস অবশ্যই রয়েছে, আমাদের যে ক্রিকেটাররা ছিল তারা এত বেশি হসপিটালিটি দেখিয়েছে হিন্দুস্তান টিমকে, যে আরাম করে এত বাজেভাবে হেরে গেছে, তার জন্য খুব আফসোস হয়। কিন্তু এটা অবশ্যই বলবো, একটা অদ্ভুত সিনারিও আমি দেখেছি আর এমন মনে হয়েছিল যে মানুষ এখন একটু বদল চায়, পাবলিক একটা পরিবর্তন চায় লিডারশিপের উপর, এটা যে তারা কিভাবে এই ব্যাপারটা সমাধান করবে। ইমরান সাহেব, আমরা ক্রিকেট নিয়ে কথা বললাম, রাজনীতি নিয়ে কথা বললাম, আপনার নিজস্ব জীবন নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে। ইমরান খানের ওপর জনগণের মোকদ্দমা জারি থাকবে একটা ব্রেকের পর। হ্যাঁ, এটা অবশ্যই যে এখন যদি কখনো বিয়ে করি তো এটাই অবশ্যই দেবো যে সেই মহিলা পলিটিক্সের মধ্যে যেটা আমার পলিটিক্যাল লাইফ রয়েছে সেখানে কি ও সেটা আইডেন্টিফাই করবে। এটাই ভালো হবে যে বিয়ে করব না, আর যদি মনে করি যে এই পলিটিক্যাল লাইফে কেউ ফিট হবে না। আপকে আদালতে আমরা মোকদ্দমা চালাচ্ছি আজ তেহরিকে ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের ওপর। আপকে আদালতে পরবর্তী অভিযোগ ইমরান খানের ওপর। আপকি আদালতে ইমরান খানের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতি চোটে নিজের নিজস্ব জীবনের ক্ষতি করেছেন। ইমরান সাহেব, রাজনীতির প্রেমে আপনি এতটাই পড়ে গেছেন যে আপনি আপনার বাড়িঘর, পরিবার, ফ্যামিলি সবকিছু ভুলে গেছেন। আর যে জিমাইমা নিজের দেশ ছেড়েছেন, উর্দু শেখার চেষ্টা করেছেন, পাকিস্তানি হওয়ার চেষ্টা করেছেন, উনার লোকসান হয়েছে আপনার রাজনীতির জন্যে। আমি আপনাকে একটা ঘটনা বলছি। এই তো আমি একটা পলিটিক্যাল র্যালিতে ছিলাম, তা আমার ভাষণের আগে আমাদের একজন বড় কর্মঠ ওয়ার্কার ছিল, তার ভাষণ চলছিল। তা ভাষণে বলল যে ইমরান বাবু,
আপনি আপনার দেশের জন্য নিজের সংসার নষ্ট করেছেন। আমিও আমার দেশের জন্য আমার সংসার ত্যাগ করার জন্য রাজি আছি। আমি জানতাম যে ও নিজের বউয়ের ওপর বিরক্ত, ও দেশের আড়ালে ওকে ডিভোর্স করার চক্করে ছিল। দেখুন, এতে কোনো সন্দেহ নেই যে যখন আমি পলিটিক্সের জন্য আমার বিবাহিত জীবনের ক্ষতি হয়েছে। কিন্তু যখন পলিটিক্সে যাচ্ছিলাম, তো আমার তখন এটাই ব্যাপার ছিল যে জামাইমা আর আমার সঙ্গে মিলে পলিটিক্স করবে। তার মানে সেও একজন ইকুয়াল পার্টনার হবে পলিটিক্সে। কিন্তু দুর্ভাগ্য এটা হলো যে আমি যখন পলিটিক্স শুরু করলাম, তখন আমার যে অপোনেন্টসরা ছিল, যারা আমার পলিটিক্যাল অপোনেন্টস ছিল, তারা কারণ মানে আমাকে আল্লাহ একটা লেভেল দিয়েছিল পাকিস্তানে, আর আমার একটা ক্রেডিবিলিটি ছিল, কারণ সে আমাকে অ্যাটাক করতে পারতো না। ওরা সমস্ত অ্যাটাক জেমাইমার ওপর করেছিল। আপনার কারণে ওনার জিউ হওয়ার ইস্যু বানানো হয়েছিল। ওনারা আমার বিয়েটা একটা জায়নিস্ট লবির অংশ করে দিয়েছিল। ওরা ওকে অ্যাটাক করেছিল, তারপর তার ওপর পরে টাইলসের কেস গভর্নমেন্ট করে দিয়েছিল আমাকে এম্বারেস করার জন্য। তারপর ওকে বলেছিল যে সালমান রুশদির স্টুডেন্ট ছিল, কারণ ওর ডিগ্রিতে এটা লেখা ছিল আর কি। সমস্ত সময় ওনারা ওর ওপর অ্যাটাক করেছিল। তার এই ফলাফল হয়েছিল যে ও আমার সাথে কোনোভাবেই পলিটিক্সে অংশ নিতে পারতো না। ওকে পলিটিক্স থেকে দূরে রাখতে হয়েছিল। যখন তাকে পেছনে রাখা হলো, তাই অবশ্যই আমার যতটা সম্ভব সময় আমাদের একসাথে কাটানো উচিত ছিল, সেটা কাটাতে পারিনি। আর ক্রস কালচার ম্যারেজ যেটা হয়ে থাকে, সেটার মধ্যে আপনাকে অন্যান্য বিয়ের থেকে বেশি সময় দিতে হয় সেক্ষেত্রে। আর কারণ আমার পলিটিক্যাল লাইফ ছিল, তার জন্য মানে বেশির বদলে কম সময় দিয়েছিলাম আমি ওকে। আর হয়তো সেই কারণে আমাদের বিয়ের ক্ষতি হয়েছিল। তো আজ আপনার কি মনে হয় যে আপনার রাজনীতি করা উচিত হয়নি, নাকি এই বিয়েটা করা উচিত হয়নি? দেখুন, মানুষের অ্যাসপিরেশনস থাকে। আমি একটা সবসময় এমন মানুষ ছিলাম যার কিছু না কিছু লক্ষ্য ছিল। সবসময় 9 বছর বয়সে ক্রিকেটের নেশা চাপা শুরু হলো। তারপর 9 বছর হাসপাতালের নেশা চেপেছিল যখন আমার মায়ের ক্যান্সার হলো আর তার জন্য মৃত্যু হলো। তো ঠিক আছে? মানে পলিটিক্সের আমার কোনো পলিটিক্যাল ক্যারিয়ার আমি খুঁজছিলাম না। আমি যখন এই সিদ্ধান্তটা নিলাম যে পাকিস্তানে আমরা পরিবর্তন চাই, তাই এই পরিবর্তন শুধু পলিটিক্যাল চেঞ্জের মাধ্যমেই সম্ভব ছিল। পৃথিবীর মধ্যে কোনো পলিটিক্যাল চেঞ্জ ছাড়া পরিবর্তন কখনোই আসতে পারে না কোনো। তা যখন এটার সিদ্ধান্ত নিলাম, তখন তারপর এটা একটা নেশা চাপলো, একটা অ্যাম্বিশন, একটা স্বপ্ন হয়ে গেল। তাই যদি আমি আমার পলিটিক্স বা এই যে আমার নেশা চাপার ব্যাপারটা রয়েছে, সেটা ছেড়ে বিয়েকে বিশেষত্ব দিই আর ইংল্যান্ডে গিয়ে বসে থাকতাম, তো তাই এই প্রশ্নটা আসে যে তাহলে কি বিয়ে করা উচিত হয়নি? কারণ জেমাইমা একজন কাজে পাগল মানুষকে বিয়ে করেছিল। তাই উনি কি জানতেন যে আপনার মধ্যে কাজের নেশা রয়েছে, আপনি সমস্ত সময় রাজনীতিকে দেবেন না? ও এটা জানতো যে আমি কমিটেড ছিলাম, আমার যে নিজস্ব আমার স্বপ্ন রয়েছে, যে অ্যাম্বিশন রয়েছে, ও জানতো যে আমি কমিটেড ছিলাম। ও জানতো যে আমি যদি এটা ছেড়ে দিই তাহলে কি এই বিয়েটা সাকসেসফুল হবে। ও এটা জানতো যে আমি তো ইংল্যান্ডে থাকতে পারবো না, কারণ আমি পাকিস্তান ছাড়া তখন যেখানে আমাদের বিয়ে হয়েছিল, তখন আমরা জানতাম যে আমরা পাকিস্তানে থাকবো। তা যখনও পাকিস্তানে আমার পলিটিক্যাল লাইফের কারণে থাকতে পারলো না, তখন আমাদের বিয়েটা টেকানো সম্ভব হলো না। তাহলে কি আজ আপনার মনে হয় যে যদি কোনো পাকিস্তানি মেয়েকে বিয়ে করতেন, সেটেল হতেন, তাহলে হয়তো ভালো হতো, আর আজ রাজনীতির নেশা বেশি সফলতা পেত? দেখুন, কি হতো, এটা একটা খুবই কঠিন প্রশ্ন। হ্যাঁ, কেউই নেই যে এর উত্তর দিতে পারবে কি হতে পারত। কিন্তু আপনি এটা বলতে পারবেন যে কি হয়েছে, আর তার ওপর তার জন্য আপনি পরবর্তীটা দেখতে পাবেন। হ্যাঁ, এটা অবশ্যই যে এখন আমি যদি কখনো বিয়ে করি, তাহলে এটা দেখব যে সেই মহিলা পলিটিক্সের মধ্যে যেটা আমার পলিটিক্যাল লাইফ, সেটাকে আইডেন্টিফাই করছে। ওর মধ্যেও কি কোনো রকম প্যাশন থাকবে যে আমি যেদিকে যাচ্ছি, এইটাই ভালো হবে যে বিয়ে করব না, যদি আমি মনে করি যে এই পলিটিক্যাল লাইফে কেউ ফিট হবে না তাহলে। আজকাল কোনো একজন ফ্রেঞ্চ মহিলার নাম ছাপা হচ্ছে পাকিস্তানি নিউজ পেপারে। দুর্ভাগ্য এইটা যে এখন আপনি আরও অনেক নাম শুনবেন যতক্ষণ না আমার বিয়ে হচ্ছে, আর যদি না হয় তাহলে পরে এখন আপনি যে লম্বা লিস্টের কথা বলেছেন, হতে পারে যে একটা লিস্ট হয়তো আরও বলবেন। তো পাবলিক কি মনে করবে? আপনার কি বিয়ে করার আদৌ ইচ্ছা আছে এখন? দেখুন,
আমার বেশিরভাগ জীবন ছিল ব্যাচেলারের জীবন, কিন্তু আমি মনে করি যে বিবাহিত জীবন সেটা ব্যাচেলারের লাইফে থেকে সুপিরিয়র ছিল। তার মানে যে বিয়ে করে মানুষ আনন্দ পায়, অবশ্য আমার জীবনটা ছিল খুবই কঠিন, কারণ একদিকে পলিটিক্স আমাকে টানতো একরকম, সেটার জন্য জেমাইমার জন্য মুশকিল ছিল এই গোটা জীবন ওই লাইফে অ্যাডাপ্ট করাটা। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে বিবাহিত জীবনের যে আনন্দ ছিল সেটা অ্যাজ ব্যাচেলার লাইফ থেকে অনেক ভালো। তো আইডিয়াল তো হলো যে এটা আমি আবার বিয়ে করব, কিন্তু এই বিয়ে করব না এরকম যে আমি মনে করি আমি সেটাতে সফল হতে পারবো না, এমন বিয়ে। এটা তো আপনার নিজের মর্জি। জিমাইমা কি বলেছিলেন? ওনার কেন মন ভেঙেছিল? দেখুন, দুজনের পক্ষেই মুশকিল ছিল, দুজনের পক্ষেই বিবাহ বিচ্ছেদ মুশকিল ছিল, কারণ আমাদের বিয়েটা এমন কোনোভাবে তো ভাঙেনি যে আমাদের মধ্যে প্রচুর ঝগড়াঝাঁটি হয়েছে, যে আমাদের বিয়েটা টেকানো সম্ভব ছিল না। আমাদের বিয়েটা তো এই কারণে ভেঙেছে যে ও ইংল্যান্ড গিয়ে থাকতে শুরু করলো আর আমি পাকিস্তানে, তাহলে দুটো দেশে যদি একটা দেশে স্বামী আরেকটা দেশে স্ত্রী থাকে সেই বিয়ে টেকে না। তাই আমাদের তো সার্কামস্ট্যান্সেসের কারণে ভাঙলো। অবশ্যই খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আমরা দুজনে। আপনি কি চেষ্টা করেছিলেন যে কোনোভাবে এই সম্পর্ক টিকে থাক? হ্যাঁ, অবশ্যই আমরা দুজনেই অনেক চেষ্টা করেছি। আর আমরা ডিভোর্স অ্যানাউন্স করার অন্ততপক্ষে 1.5 বছর আগে থেকে আমরা সব রকম চেষ্টা করেছি কোনো রকমভাবে কোনো কম্প্রোমাইজ সেটেলমেন্ট হোক, যে অর্ধেক সময় এদিকে কেটে যাবে অর্ধেক সময় ওই দিকে, কিন্তু সেটা সম্ভব ছিল না। এগুলো ছিল জনগণের অভিযোগ, ইমরান খানের সাফাই। এখন সময় হলো আজকের মামলা নিয়ে আজকের জাজ বাচি কারকারিয়ার রায়দানের। ইমরান খান ভালো উত্তর দিয়েছেন, আর সততার সঙ্গে নিজের কথা বলেছেন। উনি একজন খুব ভালো মানুষ। ক্রিকেটে তো অবশ্যই উনি ভালো পারফরমেন্স করেছেন, কিন্তু তারপর পাকিস্তানের ক্যান্সার হসপিটাল তৈরি করে উনি আরও মহৎ কাজ করেছেন। আশা করছি উনি নিজের দেশের জন্য আরও বড় আর মহৎ কাজ করে যাবেন। এই বিশ্বাস নিয়ে যে ইমরান খান সাহেবের যে মানবিক শক্তি আছে সেটার ব্যবহার তিনি রাজনীতির জন্য করতে পারবেন, আর পাকিস্তানের হিন্দুস্তানের সম্পর্ক ভালো করার জন্য কাজ করবেন। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন অ্যাকিউজডের সাথে, একটা নতুন মামলায়। ততক্ষণের জন্য নমস্কার।